Fala as conquistas da minha vida. ফুটবল ইতিহাসে সবচেয়ে ট্র্যাজিক গল্পগুলোর একটা নেইমার জুনিয়রের গল্প। একজন মানুষ যার পায়ে বল থাকলে পুরো স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে বসে থাকত, যাকে বলা হতো পরবর্তী পেলে, পরবর্তী ম্যারাডোনা, যার প্রতিভা দেখে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো লাইন ধরে দাঁড়িয়েছিল। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে যখন আমরা পেছনে ফিরে তাকাই, প্রশ্ন একটাই, নেইমার কি সত্যিই তার প্রতিভার প্রতি সুবিচার করতে পেরেছিলেন? চলেন শুরু থেকে শুরু করি। Neymar. Neymar ha sido mi ídolo. Neymar. 1992 সালে 5ই ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলো রাজ্যের মোজি দাস ক্রুজেস শহরে জন্ম নেন নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। তার বাবা নেইমার সিনিয়র নিজেও একজন ফুটবলার ছিলেন, যদিও খুব বড় ক্যারিয়ার গড়তে পারেননি। কিন্তু ছেলের মধ্যে তিনি দেখেছিলেন এমন কিছু যা তার নিজের মধ্যে কখনো ছিল না। পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। ছোট্ট এক রুমে থাকতেন পুরো পরিবার। কিন্তু ছেলের ফুটবল প্রতিভা বুঝতে দেরি করেননি বাবা। রাস্তায়, ফুটসালের মাঠে যেখানেই সুযোগ পেতেন, বল পায়ে নেইমার যেন অন্য এক জগতে চলে যেতেন। মাত্র 11 বছর বয়সে সান্তোস এফসির যুব একাডেমিতে যোগ দেন তিনি। সেই একাডেমি যেখান থেকে উঠে এসেছিলেন স্বয়ং পেলে। আর তখন থেকে শুরু হয় এক কিংবদন্তি হওয়ার পথ চলা। 2009 সালে মাত্র 17 বছর বয়সে সান্তোসের সিনিয়র দলে অভিষেক হয় নেইমারের। আর অভিষেকের পর থেকেই যেন পুরো ব্রাজিল ফুটবল বিশ্ব তার দিকে তাকিয়েছিল। ড্রিবলিং, স্টেপ ওভার, রাবোনা, স্কিল, নেইমার যেন ফুটবলকে একটা শিল্পে পরিণত করে ফেলেছিলেন। তার খেলা দেখতে স্টেডিয়াম ভরে যেত, টিভিতে রেটিং বেড়ে যেত। 2011 সালে তিনি জেতেন সাউথ আমেরিকান ফুটবলার অফ দ্য ইয়ার এবং কোপা লিবার্তাদোরের শিরোপা। সান্তোসকে 48 বছর পর এই শিরোপা জেতান তিনি। মাত্র 5 বছরের ক্যারিয়ারে সান্তোসের হয়ে জিতেছিলেন 72টি ট্রফি ও পুরস্কার, পেয়েছিলেন 2টি ব্যালন ডিওর নমিনেশন, যা দক্ষিণ আমেরিকায় খেলা কোনো ফুটবলারের জন্য বিরল এক অর্জন। ইউরোপের সব বড় ক্লাব তখন তার পেছনে ছুটছে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, সবাই চায় এই বিস্ময় বালককে। কিন্তু অনেকেই ভুলে যান, ইউরোপে পা রাখার আগেই নেইমার 230+ ম্যাচ খেলে ফেলেছিলেন, যার সাথে ছিল অবিশ্বাস্য গোল ও অ্যাসিস্টের সংখ্যা। তিনি ইউরোপে গিয়েছিলেন ইতিমধ্যে একজন প্রমাণিত তারকা হয়ে, কোনো আনকোরা প্রতিভা হিসেবে নয়। 2013 সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। Without a shadow of a doubt ahead of his move to Barcelona, that he can cut it against top-level opposition. He really has lifted this country. It's not been hugely impressive in his first season at Barcelona. Not bad. This dude, he didn't necessarily do the greatest for Barcelona in his first season in La Liga last year with only 9 goals. He's not the same league as Messi. I don't think that it's fair on him. He's still a young boy. He needs to grow. 7 out of 10 probably for his first season, but it does take players quite frequently in time to adapt to a different country, a different continent. But you need to give him time in the space. Neymar didn't exactly find immense success in his debut season for Barca, but the Brazilian knew it was soon time for his turn. আর সেখানেই তৈরি হয় ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ, মেসি, সুয়ারেজ, নেইমার, যাকে বলা হতো MSN। 2014 থেকে 15 মৌসুমে এই ত্রয়ী মিলে করেন 122টি গোল, যা সেই সময়ের রেকর্ড। বার্সেলোনা জেতে ট্রেবল, লা লিগা, কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগ। ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে নেইমারের গোল আর অ্যাসিস্ট নিশ্চিত করে সেই ঐতিহাসিক জয়। এই সময়টাই ছিল নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। মনে হচ্ছিল তিনি সত্যিই মেসি, রোনালদোর পাশে তৃতীয় নাম হিসেবে ইতিহাসে জায়গা করে নেবেন। কিন্তু নিয়তির খেলা তখনও বাকি ছিল। 2014 বিশ্বকাপ, ব্রাজিলের মাটিতে নিজের দেশের হয়ে খেলছেন নেইমার। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ। প্রতিপক্ষ ডিফেন্ডার হুয়ান জুনিগার একটা হাঁটুর গুঁতো লাগে নেইমারের পিঠে। মাঠেই যন্ত্রণায় কুঁকড়ে পড়েন তিনি। স্ট্রেচারে করে বের করা হয় তাকে। পরে জানা যায় তার মেরুদণ্ডের একটা কোষেরুকা, ভার্টিব্রা, ফ্র্যাকচার হয়ে গেছে। ডাক্তাররা পর্যন্ত বলেছিলেন সামান্য এদিক ওদিক হলে তিনি সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যেতে পারতেন। পুরো ব্রাজিল সেদিন কেঁদেছিল। নেইমার ছাড়া ব্রাজিল সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক হারের মুখোমুখি হয়। এই ইনজুরিই ছিল নেইমারের ক্যারিয়ারে প্রথম বড় ধাক্কা, যার পরের অধ্যায়গুলো একের পর এক ইনজুরিতে ভরা। 2017 সাল, ফুটবল বিশ্ব হতবাক। নেইমার বার্সেলোনা ছেড়ে যোগদান পিএসজিতে 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে, যা আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার।
এই সিদ্ধান্তকে অনেকে বলেন নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল। বার্সেলোনায় তিনি ছিলেন মেসির ছায়ায়, কিন্তু পিএসজিতে তিনি হতে পারতেন 1 নম্বর তারকা, নিজের ক্লাব, নিজের সাম্রাজ্য। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয় ইনজুরির এক দুঃস্বপ্নের চক্র। গোড়ালি, হাঁটু, উরু, একের পর এক চোট তাকে মাঠের বাইরে রাখে। আর এখানেই প্রশ্ন ওঠে, তিনি কি আসলেই দুর্ভাগা ছিলেন, নাকি তার লাইফস্টাইল, পার্টি, রাত জাগা এসবও তার শরীরের ওপর প্রভাব ফেলেছিল? মাঠের বাইরের বিতর্কও তাকে ছাড়েনি। একাধিকবার বিতর্কিত পার্টি, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, দলের সাথে মতবিরোধ। পিএসজি বিশাল অর্থ খরচ করেও কখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। আর অনেকের মতে এর পেছনে বড় একটা কারণ ছিল নেইমারের ধারাবাহিকতার অভাব। যে ছেলেটা বার্সেলোনায় ইতিহাস গড়েছিল, পিএসজিতে সে হয়ে উঠল হায় যদি এর প্রতীক। 2023 সালে নেইমার যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে, কিন্তু সেখানেও তার সঙ্গী হয় দুর্ভাগ্য। যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই এসিএল ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে ছিলেন তিনি। একটা সময় যাকে বলা হতো বিশ্বের অন্যতম সেরা, তিনি তখন লড়াই করছেন নিজের শরীরের সাথে, বয়সের সাথে, আর নিজের অতীতের ছায়ার সাথে। 2025 সালে তিনি ফিরে আসেন নিজের প্রথম ভালোবাসা সান্তোসে। অনেকটা যেন এক বৃত্ত সম্পূর্ণ হওয়ার গল্প, যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই ফিরে আসা। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই প্রত্যাবর্তন কি গৌরবের, নাকি এক না পাওয়া স্বপ্নের নীরব স্বীকারোক্তি? পরিসংখ্যান বলে ইনজুরির কারণে নেইমার ক্যারিয়ারে 500 দিনেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন। চিন্তা করে দেখুন, এই সময়টায় তিনি কি অর্জন করতে পারতেন। তার প্রতিভা ছিল মেসি, রোনালদোর সমান, হয়তো কোনো দিক থেকে তাদের চেয়েও বেশি স্বাভাবিক। কিন্তু ধারাবাহিকতা, শৃঙ্খলা আর ফিটনেসের অভাব তাকে সেই উচ্চতায় পৌঁছাতে দেয়নি যেখানে তার থাকার কথা ছিল। তিনি কি নিজেই নিজের পতনের জন্য দায়ী ছিলেন, নাকি ভাগ্য সত্যিই তার সাথে নিষ্ঠুর খেলা খেলেছিল? সত্যিটা হয়তো দুটোই। পরে ভিডিও কোন বিষয়ে চাও কমেন্ট করুন।